যদি শেখ হাসিনার সমর্থন থাকে, আমার ধারণা একটু দুর্বল নেতৃত্ব হলেও আওয়ামী লীগ সংগঠিত হবে, কারণ সব সমর্থক বাংলাদেশে আছে এবং তারা আওয়ামী লীগ হয়েই আছে। ক্লিন ইমেজের লোক দিয়ে যে আওয়ামী লীগ অর্গানাইজ হতে পারে, আমার মনে হয় শিরিন শারমিন তার একজন হতে পারে। তার বাবা, তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট সব মিলে সে একজন নির্দোষ ব্যক্তি। তার বিরুদ্ধে খুনের মামলা দিল, ঠিকই তাকে কোর্ট জেলখানায় পাঠালো এবং পরের দিন জেল হয়ে গেল, জামিনে বেরিয়ে আছে। যদি দুইয়ের একটা কথা আপনি স্মরণ করে দেখেন, যে সে বলছিল যে ডিপ স্টেট আমাদের ফাংশন করেছে, তারা বলেছে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট আমাদেরকে ক্ষমতায় থাকার পরিকল্পনা দিয়েছিল। সুতরাং এখনো যে ডিপ স্টেট কাজ করছে না এমন তো নিশ্চয়তা নাই। এই মুহূর্তে ফিজিবিলিটি ডিপ স্টেট এখন যেটা চায়, আগে -2 থিওরি ছিল, তো -2 থিওরি এখন -4 হয়ে যাবে, প্রয়োজন -5 হবে। অর্থাৎ সোজা কথা, দুই পরিবারের বাইরে চলে যাওয়ার একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা আছে বলে আমার অনুমান। এখন যখন ভিতর থেকে বেরিয়ে আসছে, তাদের গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে, যেহেতু আন্ডারগ্রাউন্ড পার্টি করলে যা হয়, হ্যাঁ, জঙ্গিদের যা হয় তাদের তাই হওয়া উচিত। আমি তো মনে করি গুপ্ত রাজনীতি, গুপ্ত যদি একটা কৌশল হয়, আমি আপনার সাথে মানে যদি তর্কের খাতিরেই তর্ক করি, গুপ্ত যদি একটা কৌশল হয়, এই কৌশলটা কি অপরাধ? মানে কিভাবে, কেন অপরাধ? না, গুপ্ত যদি কৌশল হয়, কৌশল মানে কিন্তু কৌশল একটা পজিটিভ শব্দ। তাহলে আনসারুল্লাহ বাংলা টিমকে রাজনীতি করতে দেন, হরকাতুল জিহাদকে রাজনীতি করতে দেন, আমাদের তারা শুধু গুপ্ত নাকি তারা আসলে এক্সট্রিমিস্ট? তাদের অপরাধ, তারা এক্সট্রিমিস্ট না, জঙ্গি, তারা জঙ্গি। যে গুপ্ত সে তো জঙ্গিগিরি করতে পারে, সে ভিন্ন কায়দায় করে, সেও তো আন্ডারগ্রাউন্ডে আছে। জঙ্গিও আন্ডারগ্রাউন্ডে আছে, গুপ্ত আন্ডারগ্রাউন্ডে আছে। আপনি নাথান বব হিল ট্যাক্সে একটা অংশের স্বাধীনতা চান, আপনি তাকে রাজনীতি করার সুযোগ দিবেন? দেন না তো, সে তো মিজোরামে পালিয়ে আছে ভারতে। সুতরাং এই জন্য আমি বলছি যে গণতন্ত্র যদি চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, তাহলে গুপ্ত রাজনীতির সুযোগ তাদের আর নাই। গুপ্ত রাজনীতি যারা করবে, তাহলে জঙ্গিদের যে পরিণতি হওয়া উচিত, ঠিক গুপ্ত রাজনীতি যারা করবে, যে যখন ধরা পড়বে তখন তারই সেই পরিণতি হওয়া উচিত। যেহেতু তাদের ফ্রি স্টাইল রাজনীতি করতে দেওয়া হচ্ছে, এই জন্যই আমি বলবো যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু উত্থান করতে যাচ্ছে। মানে তারা তো আসলে ধরা পড়ছে না, গুপ্ত রাজনীতি থেকে তো আসলে তারা ধরা পড়ছে না, তারা নিজেরাই প্রকাশ্যে এসে বলছে আমরা এটা ছিলাম, এটা করেছি, মানে কেউ তো আসলে ধরা পড়ে যাচ্ছে না। আপনি বলছেন আওয়ামী লীগে অনেকেই গুপ্ত ছিল, আপনি অনেকে নামও বলছেন, কারণ তারা এখন প্রকাশ্যে এসেছে, সাদিক কায়েমদের কথা বলছেন, বা আরো যাদের নাম আমরা খুব দেখি, তাদের আগের স্ট্যাটাস বা ফেসবুকে তাদের কর্মকাণ্ড, মিছিলে, স্লোগানে তাদেরকে যেভাবে দেখা যায়, এখন তাদের অন্য চেহারা দেখি, ফলে আপনি ওটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বিএনপিতে কারা আছে সেটা আপনি আগেও আমার সাথেও বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানেও বলছেন, তাদের চেহারা কেন উন্মোচন করছেন না? না, তাদের চেহারা উন্মোচন এখনই করছি না, এই কারণে আমি আশা করি যে, আমি বরাবরই বলি বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, সেখানে নিখাত জাতীয়তাবাদী একটা দল হওয়া উচিত। সেখানে কোনো গুপ্ত বা অনুপ্রবেশকারী থাকুক, এটা আমি চাই না। যদি তারা শেষ পর্যন্ত এটাকে ক্লিন আউট, ওয়াশ আউট না করে, অন্তত পক্ষে পরিচিত যাদেরকে চিনি, আমি জানি বড় বড় নেতাদের ছত্রছায়ায় তারা আছে, আমি তাদেরকে চিনি, সুতরাং আমি এক সময় তাদের নাম বলবো, এখন বলছি না কিন্তু বলবো। এই আগে ওই যে আমি একদিন দেখছিলাম সাংবাদিক মাসুদ কামাল, তিনি একটা এপিসোড করেছেন, কোয়াদিমো এপিসোড আর কি, তার নাম দিয়েছেন যে এখন বলবো না, পরে বলবো, এরকম অনেকে আসলে অনেক কিছু বলেন নাই। আপনার আসলে সেই সময়টা কবে আসবে? আপনি কতদিনের মধ্যে আশা করছেন যে তারা একটা ব্যবস্থা নেবে, আর না নিলে আপনি বলে দেবেন? না, দেখেন, সরকারের বয়স মাত্র 2 মাস পার দিল, এখন ধরেন নানা রকম ক্রাইসিস। ইউনিট সরকার বহু ধরেন 24 লাখ কোটি টাকা লোন ফেলে গেছে, জ্বালানি ক্রাইসিস, এবং আপনারা দেখেন বাজার মূল্য নিত্য পণ্য ঊর্ধ্বগতি। তারপরে ধরেন মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হন্তবিত্ত হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটু সময় আমরা দিতে চাই। আমরা তো ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির কোনো পথধারী লোক না, সুতরাং আমরা ব্যক্তিকে আমরা আক্রমণ করতে চাই না।
আমরা করব, অবশ্যই করব। সরকার যদি এগুলোকে স্পষ্ট। ক্লিন না করে অবশ্যই করবে। মানে স্পষ্ট একটু সময় দিতে চান, ওই সময় পর্যন্ত গুপ্তরা গুপ্ত থাকুক, তারপরে আপনারা হয়তো প্রকাশ করবেন সেই না, গুপ্ত থাকুক না, গুপ্ত আমরা চাই যে যার যার দল সে গুপ্ত বের করুক, যেটা চিহ্নিত গুপ্ত। এখন গুপ্তদেরকে চেনা যায়। হ্যাঁ, তাকে যদি রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় এবং তারা স্বীকারও করে, অথচ বের করে না। সুতরাং তারা, আমরা আশা করি যে তারা ক্রাইসিস যেমন মিট করতেছে, তেমনি গুপ্তদেরকেও বের করুক রাজনৈতিক দল। এটা আমাদের আকাঙ্ক্ষা। যদি মনে করে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দরকার নাই, প্রত্যাশা পূরণ করার দরকার নাই, গোপনে থাকলে আমরা বলবো। মানে এই প্রশ্নটা যদি করি যে গোপনে থাকলে সমস্যা কি, প্রকাশ্যেই তো তারা তাদের সাথে ছিল। এবং এই প্রশ্নটার সাথে সাথে জুড়ে দেই যে ধরেন যখন ছিল মানে একসাথে ছিল, বিএনপি জামাত জোট করেছে, বিএনপি জামাত ভাই ভাই ছিল, সেই সময়ে মানে নাকি এটা আসলে বিএনপির কাছে একটা কার্ড, গুপ্ত কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড, যখন আসলে দরকার হয় জোটে তখন তারা ব্যবহার করে, মানে ভুলে যায় তাদের অতীত বা ব্যাকগ্রাউন্ড যা যাচ্ছে ভুলে যায়, আবার এখন যখন প্রতিপক্ষ তখন আবার সেই ট্যাগটা দিয়ে দেয়, রাজাকার ট্যাগ। এটা একটা কার্ড হিসাবে ভালো কার্ড কিনা বিএনপির জন্য? না, ভালো কার্ড সবার জন্য, আওয়ামী লীগের জন্যও ছিল। আওয়ামী লীগ বরাবরই আপনার দেখেন জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী বলে কার্ড খেলেছে, এটি রাজনীতির প্রধান ছিল। ঠিক, হ্যাঁ, জঙ্গি কার্ড এবং স্বাধীনতা বিরোধী। আর বিএনপি দাবি করেছে যে আমাদের এটা ভোটের, কিন্তু দীর্ঘদিন জামাত ছিল, যার ফলে জামাতের ভিতরে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। আমি এই জন্য বলি 20%। ভোটের আগেও বলে, ভোটের পর বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে জামাত এত ভোট পেলো কোত্থেকে। আমি বলি বিএনপির 20% ভোট পাইছে, হ্যাঁ, এই জন্য পেয়েছে। তা আমরা পরিষ্কার ব্যাপার, আমার পরিষ্কার বক্তব্য, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে। মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয়স্থল দরকার পড়বে। ধরেন যখন ফজলুর রহমানের বাসায় মব সন্ত্রাস হলো, তখন কিন্তু আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? কাউকে কোনো না কোনো দল তো আশ্রয় থাকতে হবে। জাতীয়তাবাদী দল, মধ্যপন্থা দল, সেই দলের কেন আশ্রয় পাবে না? হ্যাঁ, এখন তার এখানে মব সন্ত্রাস হয়, তার সরকার কেন ব্যবস্থা নেয়? আমি বলেছি, কারণ ওই দিন যেটা কালের কণ্ঠের একটা অনলাইনে ওই সে বক্তব্য দিয়েছিল, আমি তার সাথে ছিলাম, ওই শোতে আমিই ছিলাম। হ্যাঁ, এবং তারপরে তার ভাষায় মব সন্ত্রাস, তাকে তো এখন অশ্লীল ভাষা বলা হয়, ফজল পাগলা বলা হয় না, বলা হয় তো। এইভাবে একটা মুক্তিযোদ্ধাকে হিউমিলেট করা হয়। তার সমালোচনা করেন, তার ব্যক্তি সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু সে তো মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধার কথা বলবে না। 71-এ মুক্তিযোদ্ধা, ধরেন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকবো আমরা তো ভাবি নাই, কিন্তু বেঁচে আছি, এখনো বেঁচে আছি। এখনো মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশে যেটা হয় যে পরিবার থেকে, যে পরিবারে জন্মগ্রহণ করে তার মুরব্বীতে থাকে, তার বাবা মার আদর্শ নিয়ে সন্তানরা গড়ে ওঠে। এখন আমি বলবো মুক্তিযোদ্ধারা যে আদর্শ লালন করে, এখনো বাংলাদেশ তারা অনেক বেশি সংখ্যালঘু। আপনি দেখেন জামাত ইসলাম যখন জাতীয় ইলেকশন হয় তখন অনেক সুর উঠে গেছিল, জামাত ইসলাম গোপনে গোপনে জিতেও যেতে পারে, কারণ তাদের হাতে আপনার জান্নাতের টিকিট, তাদের হাতে টাকা, রাস্তাঘাটে 1000 টাকার নোট বিতরণ করে, ওপেন, তো জান্নাতের টিকিটও দেয়। তো আমাদের দেশে ধরেন 30% লোক অক্ষরজ্ঞানী নেই, গ্রামে যারা আছে, নারীরা আছে, তাদের যখন সন্তানদের হাত ছোঁয়া, মাথা ছোঁয়া প্রতিজ্ঞা করায়, তারা কি করবে? মিসগাইড হয়ে ভোট দিয়েছে, এই জন্য কিছু ভোট পেয়েছে। কিন্তু আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নাই। আপনি দেখেন তখন যখন জামাত মনে করা হয়েছে যে ক্ষমতায় চলে আসতে পারে, তখন কিন্তু আপনি দেখেন প্রায় সব জামাত ছাড়া প্রায় সব জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়ে পাশ করানো হয়েছে। বিএনপির সব ভোট পজিটিভ আমি কিন্তু মনে করি না। বিএনপিকে রিয়েলাইজ করা উচিত যে তারা যে পাস করেছে এটা শুধুমাত্র বিএনপির ভোট নয়, এখানে বিএনপি জামাতের হাত থেকে বাঁচার জন্য অনেকে বিএনপিকে ভোট দিয়েছে। এবং অনেক জায়গায় আপনি দেখেন ফরিদপুর বেল্টে কিন্তু বিএনপি প্রার্থী পাশ করে গেছে, এই কৃষকের বাবুল, এরা কিন্তু ওখানে জিতে গেছে। এটা বোঝাই গেছে যে আওয়ামী লীগের লোকরা
বিশেষ করে মাইনরিটি হিন্দু ভোট, এগুলো কিন্তু গড়ে যদি বলেন টোটাল অনেক সেন্টারে ব্যতিক্রম ঘটেছে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং এবারে হিন্দুদের ভোট যেটা, তাহলে এই যে আওয়ামী লীগের ভোট একটা পেলো, মানে বিএনপি পেলো, যেই রকম একটা সমীকরণই হোক না কেন, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি মানে এত ভালো একটা ফলাফল করলো, 2/3 মেজরিটি আসলো, যে যার মধ্যে আওয়ামী লীগের ভোটও আছে বলে আপনি স্পষ্ট করছেন, তাহলে এসেই আবার আওয়ামী লীগের রাজনীতিটাকে, নিষিদ্ধটাকে পাকাপোক্ত করে দিল। এটি কি মানে এটা আসলে কেমন হলো? দেখেন, এটার একটা আমার ব্যাখ্যা আছে, নিজস্ব ব্যাখ্যা। ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন পাশ করেছে, এটা ইউনুস সরকার অধ্যাদেশ জারি করেছে, ইউনুস এটা পাশ করেছে। এটার দুটি হতে পারে। এখন আপনি দেখেন যে আপনি বলেছেন হয়তো বিএনপির ভিতরে বসসা হচ্ছে, তর্ক হচ্ছে, এটা মানলাম, কিন্তু তারা তো সংসদও বয়কট করছে, কিন্তু বাইরে যাচ্ছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করছে। ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এই আইন যে তাদের উপরে প্রয়োগ হবে না এটা নিশ্চয় থাকি বলেন। আবার আওয়ামী লীগ 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পরে ফিরে আসবে, তারপরে বিএনপি যে নিষিদ্ধ হবে না এটা নিশ্চয় থাকি। এটা একটা ওপেন ইন্টারনাল, ঠিক এই কথা আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন যে এই তাদের উপরই অ্যাপ্লাই হবে না এটা নিশ্চয় থাকে, এই কথাটাই বলেছিলেন গয়েশ্বর চন্দ্র রায় যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, না, এই জন্য আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল, যেটা বিএনপি আগেও বলেছে যে একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল আর একটি দলের কে নিষিদ্ধ চাইতে পারে না। যেমন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ আছে, কিন্তু 5ই আগস্টের পরে মোশতাক যখন ক্ষমতায় নিল তখন জেলখানা ভরে গেল, তার 80% স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু গ্রেপ্তার হয়, এবং আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আইনে আওয়ামী লীগের লোক গ্রেপ্তার, এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমন যে ডিটেনশন, এটা কোর্টও সেই মামলা হিয়ারিং করে দিবে না যতদিন সরকার এসে সন্দেহ করলে যাকে গ্রেপ্তার করবে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, সে আর জেলখানা থেকে বেরোতে পারবে না, আটক থেকে বেরোতে পারবে না। সুতরাং এই আইন কার উপরে প্রয়োগ হবে, কখন কিভাবে প্রয়োগ হবে বলা মুশকিল, এটা একটা ওপেন এন্ডেড আইন। এই আইনকে আমি বলি কালো আইন। যারা বিরোধী মানে গুড বুকে থাকবে না তাদের উপর অ্যাপ্লাই হবে, ব্যাপারটা এরকমই তো নাকি? হ্যাঁ, ব্যাপার তো তাই হবে, ব্যাপার তাই হবে। কারণ আমি তো দেখেছি যে আওয়ামী লীগের কিছু বাইরে যারা নেতারা আছে তারা তো বিএনপি সম্পর্কে বলছে, এটা আওয়ামী লীগের লোকরা পছন্দ করে নাই, কিন্তু বিএনপির যারা নেতা, যারা বাইরে আছে, ধরে টাকা পয়সা, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারা তো এখন নেই, তারা তো এখন নেতৃত্ব দিচ্ছে না, এখন সাধারণ যে আওয়ামী লীগের সমর্থক তারা দেশে আছে, তারা অর্গানাইজ হতে পারছে না। তো আমি এই জন্য বলছিলাম যে ধরেন শিরীন শারমিন স্পিকার, তিনি তো সেনানিবাসে আটক ছিলেন, তিনি যেদিন গ্রেপ্তার হলেন সেদিনই কিন্তু আমি বলেছি, তিনি জামিন পাওয়ার আগে, জেলখানা যাওয়ার আগেই বলেছি, সম্ভবত যে ক্লিন ইমেজের লোক দিয়ে যে আওয়ামী লীগ অর্গানাইজ হতে পারে, আমার মনে হয় শিরীন শারমিন তার একজন হতে পারে। তার বাবা, তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট সব মিলে সে একজন নির্দোষ ব্যক্তি, তার বিরুদ্ধে খুনের মামলা দিল, ঠিকই তাকে কোর্ট জেলখানা পাঠালো এবং পরের দিন জেল হয়ে গেল, জামিনে বেরিয়ে আছে, এখন সে বাইরে আছে, সে মুক্ত, সে মুক্ত। এখন সে যদি, কিন্তু সমস্যা একটাই যে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা দেশে ফেরে তাহলে কিন্তু অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, তার দ্বারা সম্ভব না, তাকে বিকল্প চিন্তা করতে হবে। আবার তার সমর্থন ছাড়া, তার এজাজত ছাড়া যদি কোনো নেতা যদি ক্লিনি বেরোতে হয়, তার দ্বারা কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হবে না। আবার এও ঠিক, সরকারের পক্ষ থেকে মোটামুটি ভাবে আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন আপনার শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, তখন কিন্তু জিয়া রহমান কিন্তু খুব একটা ডিস্টার্ব করে নাই, অর্থাৎ জোহরা তাজউদ্দিন থেকে ডিস্টার্ব করে নাই, আওয়ামী লীগ আস্তে আস্তে অর্গানাইজ হয়েছে। যদি এখন যদি এরকম পরিস্থিতি হয় এবং সেখানে যদি শেখ হাসিনার সমর্থন থাকে, আমার ধারণা একটু দুর্বল নেতৃত্ব হলেও আওয়ামী লীগ সংগঠিত হবে, কারণ সব সমর্থক
বাংলাদেশে আছে এবং তারা আওয়ামী লীগ হয়েই আছে এবং আওয়ামী লীগের কিন্তু সমর্থন তো আপনি কম না। আওয়ামী লীগের কথা বলছেন যে মানে শিরিন শারমিন চৌধুরী, কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে যেই কথা বোঝা যায় বা শোনা যায়, তারা যারা কথা বলেন, আমার অনুষ্ঠানে কথা বলেন, তারা বলেন যে মানে আমাদের দেশে যে পরিবার ভিত্তিক রাজনীতির কালচার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা, তারপরে তার পরিবার থেকে কেউ, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, তারপর তারেক রহমান, তারপরে জাইমা রহমানের মানে লাইনও দেখা যাচ্ছে যে ঠিক তারপরে জাইমা রহমান। ফলে এই পরিবার প্রথার বাইরে আসলে গেলে রাজনীতিটা তাদের মধ্যেও ঠিক চলবে না, আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেন। তো হুট করে এখন শিরিন শারমিন চৌধুরীকে তারা মেনে নেবে দলের, আপনার তাই মনে হয়? না, না, আমার মনে হয় যে শেখ হাসিনা যদি মনে করে, শেখ হাসিনা, আমি শুনেছি, এটা আমার কাছে প্রমাণ নেই, ভারতের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা নয়, বিকল্প শেখ হাসিনার পরিবারের লোক নয়, বাইরের থেকে আওয়ামী লীগকে অর্গানাইজ করে, পরেরটা পরে দেখেন। কিন্তু শেখ হাসিনা এটাতে রাজি হচ্ছেন না। তিনি তার পরিবারের কোন সদস্য দিয়েই আওয়ামী লীগ করতে বলতে চান, কিন্তু এই মুহূর্তে কোন পরিবারের লোক দিলেও এখন ফিজিবিলিটি সেই অবস্থায় নাই আওয়ামী লীগ অর্গানাইজ হওয়া। কিন্তু ক্লিন ইমেজের যদি থার্ড কাউকে, পরিবারের বাইরে থার্ড কাউকে দিয়ে করা হয় এবং শেখ হাসিনার যদি সেখানে সমর্থন থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হতে পারে। এই যে আমার ফিজিবিলিটি নাই আপনি বলছেন, এটা নাই কেন? মানে এখানে যারা অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো আছে বা সরকার, তারা দেবে না করতে, এরকম নাকি আপনার কি মনে হয় জনগণ নেবে না এই কারণে? না, এখন ধরে আমাদের দেশে যেটা হয়, জনগণ যেটা চায় সেটাই তো ঘটে। রাজনৈতিক দল, রাজনৈতিক দল যেটা চায় সেটা, ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির বিরুদ্ধে জামায়াত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করল, তখন কি বাংলাদেশের 18 কোটি লোক ছিল? তখন তো 12 কোটি লোক ছিল। 12 কোটি লোক ছিল আন্দোলনে, ছিল না তো। শুধু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এবং জামাতের সমর্থক অ্যাক্টিভিস্ট ছিল, তাতেই কিন্তু উল্টে গেল, কারণ দেশ আন্দোলনটা অসহনীয় করে ফেলা হলো, সরকার চালানো সম্ভব ছিল না। তখন ওই যে ট্র্যাপ নির্বাচন দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, সেটা ঠিক। কিন্তু এখন যদি ধরেন শেখ হাসিনা বা ছবিবদের জয় বা পুতুলকে দেওয়া হয়, কথার কথা যে একই পরিবারে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সাসপেন্ডেবল হবে না। কারণ আপনি সজীব ভুইয়ার একটা কথা আপনি স্মরণ করে দেখেন, যে সে বলছিল যে ডিপ স্টেট আমাদের ফাংশন করেছে, তারা বলেছে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট আমাদেরকে ক্ষমতায় থাকার পরিকল্পনা দিয়েছিল। সুতরাং এখনো যে ডিপ স্টেট কাজ করছে না এমন তো নিশ্চয়তা নাই। আপনি আমাদের দেশের রাজনীতি, আপনি আমেরিকায় আছেন, এখনো আমি বলবো রাজনীতিতে, এখনো আমি বলবো যে আমি লিখেছিও যে ইলেকশনের আগে এবং পরে এখন ডিপ স্টেট এখনো সক্রিয় আছে, এখন এক এক করে বেরোচ্ছে। এই ডিপ স্টেট কি আওয়ামী বিরোধী ডিপ স্টেট? না, এই মুহূর্তে ফিজিবিলিটি ডিপ স্টেট এখন যেটা চায়, আগে -2 থিওরি ছিল, তো -2 থিওরি এখন -4 হয়ে যাবে, প্রয়োজন -5 হবে। অর্থাৎ সোজা কথা, দুই পরিবারের বাইরে চলে যাওয়ার একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা আছে বলে আমার অনুমান। সুতরাং সেই পরিকল্পনা সমস্যাটা কি হচ্ছে? না, সমস্যা কিন্তু হচ্ছে না, আমাদের দেশে পরিবারতন্ত্র থাকে, তবে সব দেশে, গণতান্ত্রিক দেশে পরিবার কিন্তু সবসময় আছে। যে আপনার ধরেন ছোট, আপনার আমেরিকাতেও ছিল, ছেলের বাবা ছিল, হ্যাঁ, তো সেটা ছিল, এটা কিন্তু আমাদের দেশে একেবারে ম্যাথমেটিক্যালি পরিবার থেকে হয়, যে পরিবারের বাইরে হয় যাবে না। যেমন আওয়ামী লীগ যখন আপনার ভেঙে গেল, কয়েক টুকরা হয়ে গেল, তখন ডক্টর কামাল হোসেন তারা খবর দিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। শেখ হাসিনার তো কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, কিন্তু সে বঙ্গবন্ধুর কন্যা, তাকে প্রেসিডেন্ট বানায় দিল, আওয়ামী লীগ ঠিকই অর্গানাইজ হলো, তাকে একটু নিরাপদ জায়গা দেওয়া হলো, স্পেস দেওয়া হলো, ঠিকই আওয়ামী লীগ অর্গানাইজ হলো। এটা হলো আমাদের দেশের কালচার। অর্থাৎ যেহেতু রাজনৈতিক দলের ভিতরে ডেমোক্রেটিক চর্চা নাই, কোনো দলেই নেই, ছোট বড় কোনো দলেই নাই, সুতরাং এই জন্যই আপনার ফ্যামিলির নেতৃত্বটা, যেটা বলে ডাইনেস্টিটা আমাদের দেশে খুবই গ্রহণযোগ্য হয়। তারপরে আমি বলবো যে এখন আমাদের দেশের রাজনীতিটা শুধুমাত্র রাজনীতিবিদ বা দেশের জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার উপরে নির্ভর করে না, এখানে পরাশক্তিগুলো কাজ করে। আপনি দেখেন বাংলাদেশকে নিয়ে এখন খুব টানা হেঁচড়া হচ্ছে বলে আমার অনুমান। তখন এশিয়া প্যাসিফিক রিজনে
সেখানে আমেরিকারই একটা সার্ভে আছে যে 85% লোক ইন্দো প্যাসিফিক রিজনে বাস করে এবং অর্থ সম্পদও এখানে প্রায় 60%। সুতরাং আগামী দিনে ভরকেন্দ্র, অর্থনৈতিক ভরকেন্দ্র হবে ইন্দো প্যাসিফিক রিজন। সুতরাং এই রিজনে কার দখলে থাকবে এটা কিন্তু পরিকল্পনা চীনেরও আছে, আমেরিকারও আছে, সেই সাথে আপনার জাপানও আছে, স্কোয়াড করছে না, জাপানও আছে, আবার দূর থেকে রাশিয়ারও কিন্তু আমার সবাই প্রশ্নটা আছে। কিন্তু ওইখানে ছিল যে সেই ধরেন পরিকল্পনা ছিল যে আমাদের এই ভূ রাজনৈতিক একটা পরিকল্পনা আমাদের দেশকে নিয়ে, বা যদি বলি এখানে ডিপ স্টেটের ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে পরিবার থেকে নেতা হওয়ার যে জায়গাটা, ধরুন তারেক রহমান বা তারপরে জাইমা রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে যদি সজীব অজয় জয় ধরে নিই, মানে এতে তাদের সমস্যা কি? ডিপ স্টেটের অসুবিধা কি হয়? না, অসুবিধা নাই। বাংলাদেশ থেকে এখন ধরেন 80টা সেনা ঘাঁটি আছে আমেরিকার সারা বিশ্বে, কিন্তু এই দক্ষিণ এশিয়ায় কোনো ঘাঁটি নাই। এখন ধরেন কোনো কারণে আপনি জানেন তো যে আমাদের এখানে একটা চুক্তি হয়ে গেছে, আমি লিখেছি, চুক্তি ছাপাও হয়েছে, অলরেডি চুক্তির বেশিতে আপনার স্টল হচ্ছে, অলরেডি 14টা বোয়িং কিন্তু আমেরিকা থেকে চুক্তি আবার হয়ে গেছে, 14টা বোয়িং আনছে। কিন্তু এর আগে বাংলাদেশ চাইছিল ফ্রান্স থেকে আপনার Airbus। বিমান আনবে, বোয়িং আনবে, কিন্তু এয়ারবাস যে চুক্তিটা করা হয়েছে যে ওটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে না, ফ্রান্স থেকে নেওয়া যাবে না, আবার অস্ত্র কেনা যাবে না চীন থেকে, অস্ত্র কিনতে হবে আমেরিকার থেকে, এবং অস্ত্র কেনা বাড়াতে হবে, সমরাস্ত্র কেনা বাড়াতে হবে। দুই, যে গার্মেন্ট যত এক্সপোর্ট, আমাদের 80% এক্সপোর্ট তারা বলছে যে এক্সপোর্ট ইন্ডিয়াতে আমেরিকাতে করা যাবে, তবে তুলা এবং সুতা এগুলা আমাদের এখান থেকে নিতে হবে, আমেরিকা থেকে নিতে হবে। কিন্তু আমরা তো সুতা নেই, আমরা আনি চীন থেকে, আনি দক্ষিণ আমেরিকা থেকে, আনি কাছাকাছি দেশ থেকে, আনি খরচ কম, তা আমাদের তো হবে না। তারপরে ধরেন মেধাস্বত্ব, আপনি দেখেন মেধাস্বত্ব আইন দিয়ে আমাদের দেশের সকল আপনার যত ফার্মা আছে এটা চলে। ওষুধই এখন বলা হচ্ছে যে তারা মেধাস্বত্ব প্রয়োগ করবে, অর্থাৎ তাদের মেধাস্বত্ব ব্যবহার করলে, যেটা আপনি জানেন যে জেনারিক নেম, জেনারিক ওষুধের জেনারিক নেম ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, কোন ওষুধ কোম্পানি ব্যবহার করতে পারবে না। তাহলে তো ওষুধ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, সে ওষুধ তো কিনবে না। জেনারিক নেম ব্যবহার না করলে তো ওষুধ বিক্রি কমে যাবে, দামও বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে, তার জেনারিক নামের কারণে তাদেরকে তো ট্যাক্স দিতে হবে। সুতরাং এরকম অনেক চুক্তিতে হয়েছে, যে চুক্তিতে আমি তার নাম দিচ্ছি, আমি ওই হেডিংটাই ছাপা হয়েছে যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি সাথে বাংলাদেশ। আমি বলেছি যতগুলো চুক্তি যা হয়েছে এটা বাংলাদেশকে একদম অনুগত করার। জনাব আজিজ, আপনার এই অবস্থানটা স্পষ্ট, আপনার সেই লেখা বলি বা আপনার এখনকার বক্তব্য বলি, আপনার অবস্থানটা স্পষ্ট। আপনার মতোই বলছেন আরো অনেক বিশ্লেষক, তারাও বলছেন যে অনেক দেখাচ্ছেন যে কোথায় কোথায় আসলে চুক্তিটা আমাদের জন্য ক্ষতিকর বা আমেরিকার জন্য একপেশেভাবে লাভজনক। বিশ্লেষকরা, আপনারা বলছেন, বিশ্লেষক যারা আছেন, অর্থনীতিবিদরা সবাই বলছেন, কিন্তু দেখুন সংসদে এটা নিয়ে কথা হচ্ছে না। রুমিন ফারহানা সেদিন একটু বলতে শুরু করলেন, ওনাকে আসলে ওটা হয়তো বিধির বাইরে ছিল বলে সেদিনের জন্য ওটা আলোচনাটা হয় নাই। মানে সংসদে কেউ, না সরকারি দল না বিরোধী দল, কেউ আলোচনা করছে না। ডক্টর ইউনূস 3 দিন আগে করে গেল, সবাই তখনও চুপ, এখনো চুপ, কেন এটা? না, ওটা আমি লিখে দিচ্ছি যে এই সংসদে সরকারি দল এবং বিরোধী দল কেউ এই চুক্তি নিয়ে কেউ কোনো কথা বলেনি, এটাও আমি লিখে দিচ্ছি। কিন্তু এর চাইতে যেটুকু জানি সেটুকু এখনো আমি অনিয়ারে বলতে পারবো না, তাহলে আমি গায়েব হয়ে যেতে পারি। সুতরাং আমি বলবো না কোথায় চুক্তি স্বাক্ষর হয়েছে, কে কে উপস্থিত ছিল, সে খবর আমার। এখন কি আপনাকে গায়েব করবে? মানে আগে না হয় শেখ হাসিনা বলে গুমের একটা কালচার ছিল, এখন আপনাকে কে গায়েব করবে? যে কেউ গায়েব করতে পারে, সরকারের তো একই ক্যারেক্টার, গায়েব করতে পারে। অথবা আমি এমন বিরাট বাজত হবো যে আমি সমাজে টিকে থাকাই মুশকিল হবে, আমার মতো আমেরিকা চলে যাওয়ার তো পয়সা নেই, আমি কি করবো বলেন? আমার তো উপায় নেই। সুতরাং আমি এখনো ছাড় দিচ্ছি, আমি বলবো, সবই বলবো, আপনার এখানেই বলেছেন যে কোথায় কোন চুক্তি স্বাক্ষর হয়েছে, গভীর রাতে সেখানে কে কে উপস্থিত ছিল। আমি এইটাই বলি যে
ইনুজ সাহেবও সেখানে উপস্থিত ছিল, শুধু এইটুকু বললাম। ইনুজ সাহেব উপস্থিত ছিল এবং 5 স্টার একটা হোটেলে স্বাক্ষর হয়েছে এবং গভীর রাতে সেটা স্বাক্ষর হয়েছে। হ্যাঁ, সুতরাং এখন কেউ কথা বলার এবং স্কোপ নাই। এবং ডক্টর খলিল যেটি বলেছেন সেটাই কি ঠিক, যে প্রধান মানে প্রধান দুই দলের প্রধান নেতাদের সাথে কথা বলেই আলোচনা করেই চুক্তি সই হয়েছে? কারণ দেখেন, কেন সেটা জিজ্ঞাসা না- করছি, কথাটা ঠিক কেন এটা আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ হচ্ছে যে জামাতের আমির ফেসবুকে পরবর্তীতে লিখছেন যে না, তাদের সাথে নাকি কোনোই আলোচনা হয় না, মানে কেউ একজন মিথ্যা বলছেন। যদি তাদের দুজনের কথা ধরি তাহলে একজন কেউ মিথ্যা বলছেন। না, এটা তো মিথ্যা বলছে। তিনি যদি এটা সত্যই হয়, যে ওটা যদি সত্যি হয়, সংসদে উত্থাপন করেন না কেন? উনি তো বিরোধী দল, ওনার তো কোনো ইয়ে নাই। উনি বলেন না কেন যে এই যে গোলামী চুক্তি করা হলো, কবুল চুক্তি করা হলো, আনডিসক্লোজ চুক্তি করা হলো, আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত, বাণিজ্যিক চুক্তির নামে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওই উত্থাপন করলো না তো, সরকারি দলও করলো না, বিরোধী দলও করলো না। সুতরাং এখানে তো ডালমাই কুচকালা হয়। আপনি বলেন, এটা বুঝে নেন যে আমার মনে হয় যে ওই জায়গায় তারা জানে, সবাই জানে। এবং এটা যেটা বলেছে যে গোপন চুক্তি নয়, যেটা আপনার ফরেন মিনিস্টার বলেছে, এটাও সত্য না। কারণ গোপনে চুক্তি গোপনে হয় নাই। আমি এটুকু বলছি যে গোপনে চুক্তি হয় নাই, শুধু ইউনুস একা চুক্তি করে নাই। এবং এই ফরেন মিনিস্টার তিনি উপস্থিত ছিলেন, তিনিও জানেন। এবং তিনি যেটা বলছেন সব ওপেন করে দেওয়া হয়েছে, এটাও ঠিক করেনি। আমি সেটাও লিখে দিছি।